হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। আজ জাফরির জন্মদিন। 3 বছর পূর্ণ হয়ে গেল ছোট মেয়েটার। তাই মজুমদার বাড়ি থেকে সবাই যাবে চৌধুরী বাড়িতে। রুয়াত সেদিনের পর থেকে আর যায়নি আয়াজের সামনে। ইনিমার থেকে রুয়াতের নাম্বার নিয়ে কলও দেওয়া হয়েছিল, কিন্তু কোনো মতেই রুয়াত আয়াজের সাথে দেখা বা কথা কিছু বলেনি। আজ কিভাবে সে মানুষটার সামনে উপস্থিত থাকবে সেটা নিয়েই ভাবছে। সন্ধ্যায় সবাই যাওয়ার কথা ও বাড়িতে। সবাই রেডি হচ্ছে, আর রুয়াত এখনও বসে আছে। মেহরুবা ফাইরোজ রুয়াতের রুমে এসে দেখলেন রেডি না হয়ে খাটে বসে আছে এখনও। ধমক দিয়ে বললেন, তুই এখনও রেডি না হয়ে বসে আছিস কেন? একটু পরেই তো তোর বাবা চিল্লাবে আমার উপর। মেয়েদের দোষ তো দেখে না, তিনি তো মনে করেন সব দোষ আমার। রুয়াত বিরক্ত হয়ে বলল, তোমরা যাও না, আমার ভালো লাগছে না। মেহরুবা যেন আরও রেগে উঠলেন মেয়ের কথায়। তুই না জাফরির মিমমিম? বোনের মেয়ের জন্য দেখছি একটু মায়া নেই তোর। আমি কিন্তু এখনই ইনিমাকে কল দিয়ে বলবো তুই এমন করছিস। ইনিমার কথা শুনে লাফ দিয়ে উঠে পড়ল। না মা, বলো না, আমি তাড়াতাড়ি করে রেডি হব। আচ্ছা ঠিক আছে, শাড়ি পরবি তুই? মেহরুবা একটা হালকা গোলাপি রঙের শাড়ি বের করে দিল। রুয়াত পরতে চাচ্ছিল না, কিন্তু তিনি জোর করে পরিয়ে দিলেন। এমনিও সেদিনের পর থেকে রুয়াত দেখা করেনি, কথা বলেনি। আয়াজের সামনে আজ এভাবে গেলে তো নিজের কাছে নিজেকেই অস্বস্তি লাগবে। আর তার মায়ের কথা তো ফেলে দেওয়া যাবে না। সবাই রওনা হল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। ভালোই জমজমাট করে সাজানো হয়েছে বাড়িটাকে। বাহির থেকেই বোঝা যাচ্ছে সব। বেশ কিছু অপরিচিত মানুষও দেখা যাচ্ছে। রুয়াত ঘোমটা টেনে বাসার ভিতর প্রবেশ করল। অনেকদিন পর এই বাড়িতে আসা তার। ইনিমা তার মা বাবাকে দেখে দৌড়ে আসল। মায়া চৌধুরীও আসলেন। রুয়াত চারপাশ খুঁজে ও আয়াজকে দেখল না। সবার সাথে হাসি মুখে কথা বলল রুয়াত। হান্নান মজুমদারকে ফজলুল চৌধুরী নিয়ে গেলেন তার সাথে। মেহরুবা ফাইরোজ মায়া চৌধুরীর সাথে। বাকি রইল রুয়াত। এত মানুষের সামনে এখন নিজেকে বেশ অসহায় অসহায় লাগছে। ইনিমার পিছু নিল রুয়াত। ইনিমা রুয়াতের হাত ধরে রান্নাঘরে নিয়ে গেল। সে কাজ করছে আর রুয়াত দাঁড়িয়ে আছে। তুই কেন আয়াজের সাথে কথা বন্ধ করেছিস? বহু চেনা পরিচিত নাম শুনে ধক করে উঠল রুয়াতের বুক। আয়াজের সাথে কথা বন্ধ করেছে এ কথা ইনিমা কিভাবে জানে? তুমি কিভাবে জানো? ইনিমা পায়েসের উপর বাদাম ছিটিয়ে দিতে দিতে বলল, আয়াজ বলেছে। অনেকবার তোর সাথে কথা বলার চেষ্টা করেছে ছেলেটা, কিন্তু বরাবরের মতো ফিরিয়ে দিয়েছিস। সব জানি আমরা। মানে আর কে কে জানে? আমি, আরহাম আর মা। রুয়াত অবাক হল মায়া চৌধুরীর কথা শুনে। আন্টিও জানেন? কিভাবে? আয়াজ বলেছে। তুই একদম বেশি বেশি করছিস। এই তো সামনেই তোর এক্সাম, তারপর এক্সাম শেষ হলেই তো বিয়ে। এখন যদি একটু একটু করে মেনে না নিস তাহলে ধরেই মেনে নিতে পারবি? ও কিন্তু তোর ভালোর জন্য বিয়েটা আগেই দেয়নি। আমি বুঝি না তোর এত কিসের সমস্যা। ওর মতো ছেলে পেতে হলে ভাগ্য লাগে। তুই তো চাসনি, কিন্তু দেখ তোর ভাগ্যই পড়েছে। মাথায় কিছু নাই তোর, সব উল্টো পাল্টা জিনিস নিয়ে থাকিস। রুয়াত মাথা নিচু করে ফেলল। আন্টিকে বলার কি দরকার ছিল? ইনিমা বলল, আমি না, আয়াজ বলেছে। তুই ওর সাথে কথা বলিস। অবশ্য সে বলবে কিনা তার সন্দেহ আছে। রুয়াত ব্যস্ত হয়ে বলল, কেন বলবে না? আচ্ছা উনি কোথায়? দেখলাম না একবারও। তুই যেভাবে ইগনোর করেছিস, না বলাই উচিত। আর ও কোনো দরকারে বাহিরে গিয়েছে বোধ হয়। তুই এখন জাফরির কাছে যা। এখানে দাঁড়িয়ে থাকা লাগবে না, অনেক গরম এখানে। রুয়াত চলে আসলো না, ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। নিজের কাজের জন্য এখন তার সংকোচ বোধ হচ্ছে। ওরকমটা করা একদম উচিত হয়নি, কিন্তু সে ও বা কি করবে? আয়াজের ওরকম কাণ্ডে তার ভীষণ লজ্জা লেগেছিল। এর জন্য 2 দিন কলেজ ও মিস দিয়েছে। লোকটার আগে বোঝা উচিত ছিল মেয়েটাকে। সে কি অভ্যস্ত নাকি? কিভাবে এখন সামনে দাঁড়াবে সে নিয়ে চিন্তা করছে।
আর মায়া চৌধুরী ও জেনে গিয়েছেন, এবার যদি কথা না বলে তাহলে নিশ্চয়ই খারাপ ভাববেন। সবাই তো আর সত্যিটা জানে না, শুধু জানে রুয়াত কথা বলছে না। মেয়েটার মনে অনেক চিন্তা হচ্ছে, আয়াজ তাকে দেখে কিরূপ আচরণ করবে। যাই হোক, একবার সরি বলে দিবে লোকটাকে। রুয়াত ইনিমার পাশে এসে দাঁড়াল। আপু, ওনাকে একবার সরি বললে হবে না? ইনিমা খুশি হল বোনের কথায়, কিন্তু প্রকাশ করল না তা। তার বোন অবশেষে লাইনে আসছে। আমি কি জানি? তোরটা তুই বলবি। রুয়াত মানতে পারল না। আপু, বলো না কিছু। সরি বললে হবে তো? তোর ইচ্ছে। রুয়াত কথা বাড়াল না আর। যে করেই হোক আজ সরি বলবেই। সরি বলাটা প্রতিজ্ঞা হিসেবে ধরে নিল। ভয় আছে না জানি আয়াজ কি বলে তাকে। রুয়াত ইনিমার রুমে এসে শুয়ে পড়ল। ধীরে ধীরে মানুষের সমাগম বাড়ছে। এমপির বাড়ি বলে কথা, মানুষ তো থাকবেই। তবে সব সময় থাকে না, যখন বড় করে কোনো অনুষ্ঠান হয় তখন। শাড়ি পরে এভাবে অচেনা মানুষদের সামনে থাকতেও লজ্জা লাগছে। চেয়ারে বসা আয়াজ চিন্তায় মগ্ন। পাশেই দাঁড়িয়ে আছে শাহেদ। ইকরামুল তাহের আয়াজের লোকদের হুমকি দিয়েছে। সামনেই অনেক বড় কাজ রয়েছে। এর মাঝেই ইকরামুলের হুমকি। উদ্গ্রীব হয়ে শাহেদ বলল, স্যার, ইকরামুল তাহেরকে পাল্টা জবাব দিতে হবে। এভাবে চুপ করে বসে থাকলে হবে না স্যার। দিব, শুধু সময় হোক। যা কিছু করছে সবগুলোর জবাব ফিরিয়ে দিব। ওর ধারণায় ও আসছে না ইকরামুল কার সাথে লাগতে এসেছে। আমাদের দলের লোকেরা ভয়ে আছে স্যার। তারা তো আর কাজ করতে চাইছে না। মাথায় অনেক চিন্তা এসে জমা হচ্ছে এক এক করে। মনকে শান্ত রাখতে পারছে না আয়াজ। ইকরামুলকে কড়াইগণ্ডায় হিসেব বুঝিয়ে দিবে। শুনো, ওর দোকান যা আছে সব বন্ধ করার ব্যবস্থা করো। ওর সব কুকীর্তির কাহিনী বের করার চেষ্টা করো। অনেক মানুষের টাকা খেয়েছে, সেগুলোর প্রমাণ খোঁজার চেষ্টা করো। এরপর দেখব কিভাবে এমপি পদে দাঁড়ায়। এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে ওর নামে যত বাজে কাজ জড়িত রয়েছে সব কাজ মানুষের কাছে উপস্থাপন করা। আর হুমকি দেওয়া, তাই না? বাকিটা আমার কাছে ছেড়ে দেও। ইকরামুলেরই এর অস্তিত্ব মুছে ফেলব একদম। ভালো চেহারাটা দেখিয়েছিলাম, তার পছন্দ হলো না। এবার না হয় খারাপটাই দেখুক তাহলে। স্যার, আজকে থেকেই সব কাজ শুরু করে দিব। হুম, আচ্ছা, আমি এখন আসি। আয়াজ বেরিয়ে পড়ল অফিস থেকে। মায়া চৌধুরী বারবার বলে দিয়েছে সে যেন তাড়াতাড়ি বাসায় চলে আসে, তাই আর দেরি করল না। ইকরামুলের ব্যাপারটা আজকের মতোই এখানেই ক্লোজ করে দিল। আজ আর ড্রাইভার নিল না, নিজেই ড্রাইভ করে চলে আসছে বাসায়। বাসায় আসার পর প্রথমেই মেহরুবাকে দেখল। সালাম দিয়ে কথা বলল। নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিল। জাফরির জন্য যে গিফটগুলো এনেছে সেগুলো নিয়ে ইনিমার রুমের উদ্দেশ্যে রওনা হল। রুয়াত শুয়ে আছে, আর জাফরি পেটের উপর বসে আছে। হেসে হেসে কথা বলছে দুজনে। এমন সময় আয়াজ আসল। রুয়াত কারো আসার শব্দ শুনে তাকালো দরজার দিকে। আয়াজ দাঁড়িয়ে আছে। আয়াজের সর্বপ্রথম চোখ পড়ল রুয়াতের উপর। আবার তৎক্ষণাৎ চোখটা সরিয়ে নিল সে। শান্ত কণ্ঠে আয়াজ বলল, জাফরি, এখানে আসো। জাফরি হুড়োহুড়ি করে চলল আয়াজের কাছে। রুয়াত উঠে বসেছে। সুন্দর করে শাড়ি টেনে টুনে দিল। আয়াজ জাফরির হাতে গিফটটা দিয়ে দিল। বাচ্চাটা গিফট না খুলেই মহাখুশি। জাফরি, মা ডাকছে তোমায়। তুমি তোমার মায়ের কথা শুনে আসো, যাও। জাফরি চলে যাওয়ার পর আয়াজ দরজা আটকে দিল। রুয়াতের সাথে বেশ বোঝাপড়া বাকি আছে। পাগলের মতো ঘুরিয়েছে তাকে। দরজা আটকানো দেখে রুয়াত ঘাবড়ে গেল। আবার অন্য কিছু করবে নাকি? আনমনে শাড়িতে হাত চেপে ধরল। বুকে হাত গুজে স্টান হয়ে দাঁড়িয়ে একদম কাটকাট স্বরে বলল, প্রথমত বলছি, আমি তোমার সাথে রোমান্স করতে আসিনি। এভাবে শাড়ি চেপে ধরে কি প্রমাণ করতে চাইছ? রুয়াত আয়াজের রাগ উঠার আগেই বলল, না, আসলে তেমন কিছু না। আয়াজ অবাক হল, এই প্রথম মনে হয় সে রুয়াতের সাথে এক কথা একবার বলার পরেই উত্তর দিয়েছে। নাছোড়বান্দা বানিয়ে ছাড়ে মেয়েটা তাকে। আমি যে এত কল দিলাম, মেসেজ দিলাম, দেখা করতে চাইলাম, ফিরিয়ে দিয়েছ কেন? কেন দিয়েছে বলো? তোমার ভাগ্য ভালো, তোমার সামনে এক্সাম দেখে তুমি সময় পাচ্ছ। না হলে আমাকে এভাবে ইগনোর করার পানিশমেন্ট এমন ভাবে দিতাম যেন পরেরবার ভুলেও এমন কাজ করার সাহস না পাও। দুঃখিত। তোমার এই কথায় চরম বিরক্ত আমি।
ভেবেছিলাম তোমায় তুলে এক আছাড় দিব, কিন্তু তা দেওয়া যাবে না। আয়াজ চেয়ার টেনে রুয়াতের একদম সামনে এসে বসল। দূরত্ব কম তাদের মাঝে। সে খেয়াল নেই আয়াজে। আজ শাড়ি পরার কারণ? রুয়াত সাথে সাথে উত্তর দিল, মা বলেছে পড়তে। আয়াজ রুয়াতের শাড়িটার একপাশ ধরল। অধিকার বোধের জন্য নিজের ইচ্ছেকে দমিয়ে রাখতে হয়, বুঝেছ? রুয়াতের এভাবে শাড়ি পরা দেখে আয়াজের রাগ নিমিষেই উধাও। মেয়েটার ভিতরে কি যে আছে সেটাই বোঝা মুশকিল। অশান্ত মনেকে শান্ত করার উপায়। মাতাল স্বরে বলল, অসম্ভব সুন্দর লাগছে প্রেয়সী।